রাষ্ট্রে 4 মূলনীতির পরিবর্তে নতুন 5টি করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। পাশাপাশি দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাব করা হয়েছে। বেলা 11:30টার দিকে 4 সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এ সময় অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান হয়েছে। এই দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান 4 সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা। একে একে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন সংস্কার প্রস্তাবনা। সংবিধানে রাষ্ট্রের 5টি মূলনীতির প্রস্তাব করা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু সহ ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার জন্য 150টি সুপারিশ করেছে কমিশন। অন্তর্ভুক্তিমূলক ভোট ও ভোটারদের সুরক্ষা নিশ্চিতেও দেওয়া হয়েছে প্রস্তাবনা। আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি। সকল অংশীদারের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়। দুর্নীতি রোধে 47টি সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি দুদকের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা কাটানোর সুপারিশ করা হয়েছে। পুলিশ সংস্কারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা দেওয়া হয়েছে। পেশাগত বৈষম্য আছে দুদকে, এই বিষয়কে নিয়ন্ত্রণ করার জন্য আমরা সুনির্দিষ্ট বেশ কিছু পরিকল্পনা প্রস্তাবনা করেছি। 3000-এর বেশি আইন কানুন পুলিশ বাহিনীকে ডিল করতে হয়। সুতরাং আমরা খুঁটিনাটি প্রত্যেকটা আইন তো আমরা অ্যানালাইসিস করতে পারিনি। আমরা দেখেছি যে ইন জেনারেল যেগুলো দু একটা জিনিস ক্রস কাটিং ইস্যু, সেগুলো নিয়ে আমরা দেখাশোনা করেছি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাতির আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। আগামী নির্বাচনও ঐক্যের ভিত্তিতে করতে হবে। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার দশককে আপনারা তৈরি করে দিয়েছেন। গত অক্টোবর ও নভেম্বরে 2 ধাপে 10টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে 4টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিল। এবার রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনার পালা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে একথা জানান দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। দুদকে 4 বছর মেয়াদে 5 জন কমিশনার নিয়োগের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি দুদকের মহাপরিচালক সহ সংখ্যা 8 থেকে বাড়িয়ে 12তে উন্নীত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। দুদক সচিব ও মহাপরিচালক নিয়োগ উন্মুক্ত প্রক্রিয়া করারও সুপারিশ করা হয়েছে সংস্কার প্রস্তাবে। এছাড়াও দুর্নীতি দমন কমিশনে 10% বেশি প্রেষণে নিয়োগ করা যাবে না। দুদকের 54 ধারা বাতিল করতে হবে। প্রক্রিয়াটাকে সহজতর করার জন্য এবং প্রতিনিধি হিসাবে আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা, সেটি যেন অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন, সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়, সেই লক্ষ্যে আমাদের সংবিধানের 20-2 অনুচ্ছেদের সংশোধন দরকার। এই পরামর্শটা আমি দিচ্ছি। ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সহ সব দেশের সঙ্গে সম্পর্ক হবে ভারসাম্যের এবং প্রাধান্য পাবে দেশের স্বার্থ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আগামী 20 জানুয়ারি 3 দিনের দ্বিপক্ষীয় সফরে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। আসন্ন বেইজিং সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, এই সফরে অর্থনৈতিক বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। ঋণের সুদহার ও পরিশোধের সময় বাড়ানোর কথাও বলা হবে। তিস্তা প্রকল্প নিয়ে না হলেও নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সাথে শেষ হয়ে যাওয়া MOU নবায়ন করা হবে বলেও জানান তিনি। এই সফরে এই সমঝোতা স্মারক সই হবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই ধরনের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক সরকার ভিত্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশটিতে নতুন সরকার এলেও সম্পর্কে কোনো হোঁচট খাবে না বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সফরের সকল সিদ্ধান্ত বাংলাদেশের স্বার্থ বিবেচনা করে নেওয়া হবে। বিগত সরকার আমলে $5 বিলিয়ন সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে তা নিয়েও কথা হবে বলে জানান তিনি। ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। আমরা এটাও চাইবো যে
আমরা যখন গ্রাজুয়েট করব এলডিসি থেকে তখন চীন যেন ইউরোপের মতোই যেন আরও 3 বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে। সব রাজনৈতিক দলে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করা হবে। এজন্য ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার। এর ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হবে। সংবিধান, দুর্নীতি, নির্বাচন সহ যে 11টি কমিশন করেছে সরকার তার রিপোর্ট 31 জানুয়ারির মধ্যে দেওয়া হবে। তবে কাজের সুবিধার্থে 6টি কমিশনকে আরও 1 মাস সময় দেওয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সরকারের 3 উপদেষ্টা এসব জানান। তারা বলেন, শেখ হাসিনা সহ বিগত সরকারে যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। আগামী নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে এই বিচার করা সম্ভব হবে বলে আশা করা হয় সংবাদ সম্মেলন থেকে। বাকি যে দুটো কমিশন আছে তারাও ওখানে কিছু রেকমেন্ডেশন, একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাই না? কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন। তো কাজেই আলোচনাটা, আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে এগেইন এটা বিচারালয়ের বিষয়, ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। এনসিটিভির সামনে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ নিয়ে ব্রিফিং করছেন তারা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ছিল এই স্লোগানটি ছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে এসে প্রত্যেকটা মানুষ, এই বাংলাদেশে ভূখণ্ডে যারা বাস করে প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে। প্রিয় সহযোদ্ধা, আজকে আপনারা দেখেছেন দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ফেসিবাদের আমলে যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো, সেই নির্যাতন এবং নিপীড়নের আরেকটি আজকে মহড়া সেখানে এনসিটিভির সামনে দেওয়া হয়েছে। আমাদের বোন শ্রেষ্ঠ আজকে হসপিটালে কাতরাচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, আমরা তাদের দায়িত্ব অবহেলার আমরা নিন্দা জানাই। আমরা দেখেছি ফেসিবাদের সময় আমরা যখন যখন কোন রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো, যদি বডি ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি রাজনৈতিক কর্মসূচি দেওয়া হতো, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা যদি বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিত, সেখানে ইন্টেলিজেন্স ইউনিটগুলো বাসা থেকে ধরে ধরে নিয়ে এসে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতো। কিন্তু আজকে আমরা দেখছি ঘোষণা দিয়ে এনসিটিভির সামনে আজকে আক্রমণ করা হয়েছে। যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট। কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে সেলফ এক্সিট দেওয়ার জন্য ট্যাগিং ব্লেমিং গেম শুরু হয়েছে, যেটি আমাদের গত 1.5 যুগের ফেসিবাদী যে কাঠামো রয়েছে, এই কাঠামোর হচ্ছে সাইক্লিক্যাল যে চর্চাটি অব্যাহত রয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে যেই পরিচয় হোক না কেন, আজকে যারা হামলার নেতৃত্ব দিয়েছে, হামলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং এই জাতিগত আমাদের এই সম্প্রীতিকে যারা পুঁজি করে, যারা এই বিভেদকে পুঁজি করে, যারা হচ্ছে দেশ বিভাগের, ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন, দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন, তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি, সেটির পরেও আমাদের প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই বাংলাদেশ ভূখণ্ড অবস্থান করবে। তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ভাষা রয়েছে, নিজের যে সত্তা রয়েছে, এই সত্তা, সংস্কৃতি এবং ভাষা সেটি গর্বের সাথে এই ভূখণ্ডের মধ্যে প্রচার করবে। কিন্তু আমরা দেখছি আমাদের এই জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে আমাদের এই জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং ভূখণ্ড বিভাজনের জন্য দেশীয় এবং বিদেশীয় বিভিন্ন ষড়যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে। এবং দুঃখজনক বিষয়, এই ফেসিবাদের সময় যে ট্যাগিং ব্লেমিং এর রাজনীতি ছিল, আজকে আমরা দেখছি এই হামলার পরে আবার এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে। ব্রিফিং করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি সেখানে ছিলাম।
রাজধানীর মতিঝিলে হামলার শিকার হয়েছে আদিবাসী ছাত্র জনতা। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবনের সামনে হামলায় সাংবাদিক জুয়েল ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাসহ 10 জন আদিবাসী নেতাকর্মী আহত হয়েছেন। স্টুডেন্টস ফর সভরেন্টির কর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ আদিবাসী নেতাদের। এই হামলা পূর্ব পরিকল্পিত বলছে তারা। বেলা 11টায় পাঠ্যপুস্তক থেকে আদিবাসী গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় আদিবাসী শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে আদিবাসী গ্রাফিতি পুনঃস্থাপনের দাবি জানান তারা। বলেন, উগ্র সাম্প্রদায়িক শক্তির মদদে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিগত বিদ্বেষ উস্কে দিতেই গ্রাফিতি সরানোর সিদ্ধান্ত। এমন কোন অনুচ্ছেদে লেখা নাই যে আদিবাসীদেরকে আদিবাসী বলা যাবে না। সুতরাং তারা কোথা থেকে পেল? যারা কোথা থেকে পেয়ে তারা আমাদেরকে বললো যে আমরা বাংলাদেশে আদিবাসীরাই আদিবাসী বললে তারা বিচ্ছিন্নতাবাদী। এনসিটিভি যে সমস্ত পাঠ্যপুস্তক রচনা করবে এবং প্রণয়ন করবে সেই সমস্ত পাঠ্যপুস্তকে আদিবাসী সংক্রান্ত আদিবাসীদের জীবন, সংস্কৃতি এবং ইতিহাসের যথাযথ এবং মর্যাদাপূর্ণ তথ্যের সন্নিবেশ থাকতে হবে। পরে মিছিল নিয়ে মতিঝিল এনসিটিভির কার্যালয়ে ঘেরাও করতে যায় তারা। সেখানে আগে থেকে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ফর সভারেন্টি নামের একটি সংগঠন। সাংবিধানিক পরিভাষা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবর্তে আদিবাসী শব্দ ব্যবহার বন্ধের দাবিতে পাল্টা বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে আদিবাসী ছাত্রদের উপর হামলা করে। আদিবাসী শব্দ পাঠ্যপুস্তক থেকে উঠাই দিতে হবে, বাতিল করতে হবে, সব ধরনের পদক্ষেপ বাতিল করতে হবে। ওরা ভাড়াটিয়া, ওরা কেন আমাদের দেশ দখল করতে আসবে? হামলায় আহত হন সাংবাদিক জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা সহ 10 জন। গণতান্ত্রিক পথে আমরা আমাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করতে গিয়ে সেক্ষেত্রে তারা লাঠি সুতা দিয়ে আমাদের পথরোধ করে একই সাথে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা যে যার মতো এখান থেকে বিচ্ছিন্নভাবে সরিয়ে আসি। ওখানে অনেক পুলিশ ছিল, পুলিশ নিবৃত্ত করার চেষ্টা করেছিল এবং পুলিশের বাধা অতিক্রম করেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং তারই প্রেক্ষিতে এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ ও প্রগতিশীল বিভিন্ন সংগঠন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মামলায় তারেক রহমান সহ বাকি সব আসামিকেই খালাস দিয়েছে আপিল বিভাগ। বিচারিক আদালত ও হাইকোর্টের সাজার রায় দুটি বাতিল করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। অপরাধের প্রমাণ মেলেনি জানিয়ে বিচার প্রক্রিয়াকে বিদ্বেষপূর্ণ বলছে আদালত। 2018 সালের 8 ফেব্রুয়ারির কথা স্মরণ করছে বিএনপি নেতাকর্মী সহ দেশের অনেক মানুষ। বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়ে পাঠানো হয় জেলে। সাজার বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টে সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ডের আদেশ হয়। 2 বছরের বেশি সময় কারাগারে দুর্বিষহ কেটেছে অসুস্থ খালেদা জিয়ার। বারবার আবেদন করলেও আদালতের সাজার কারণে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি শেখ হাসিনার সরকার। দণ্ডিত আসামি হওয়ায় পাননি নির্বাচন করার সুযোগও। 4 দিনের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি। খালেদা জিয়া, তারেক রহমান সহ 6 আসামির কারো বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ মেলেনি। সব আসামিকে খালাস দিয়ে দুদকের মামলা ও বিচার প্রক্রিয়াকে বিদ্বেষপূর্ণ বলেছে সর্বোচ্চ আদালত। সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলার বাদী দুদকের পক্ষের আইনজীবীরাও জানান, 1991 সালে কুয়েতের আমিরের পাঠানো প্রায় 4.5 কোটি টাকার কিছুই আত্মসাৎ হয়নি। প্রধানমন্ত্রী ফান্ড থেকে জিয়াউর রহমানের নামে এতিমদের জন্য করা ট্রাস্টের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্ট কিন্তু এটুকুই। উনি কিন্তু কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। বিএনপি নেতাকর্মীরা বলছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে প্রতিহিংসামূলক অভিযোগ আওয়ামী লীগ করত, তা আজ সর্বোচ্চ আদালতেও মিথ্যা প্রমাণিত হলো। খালেদা জিয়ার 10 বছরের সাজা আগেই মওকুফ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি, কিন্তু তারপরও আজকের দিনটির জন্য আইনি লড়াই চালিয়ে এসেছেন তিনি। অবশেষে সর্বোচ্চ আদালত থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করলেন।
আদালতের রায়ে বলা হয়েছে, এই রায়ের ফলে আসামিদের ক্ষুণ্ণ হওয়া মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুপ্রিম কোর্ট, ঢাকা। দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্বের বিধি বা মিনিস্ট্রিয়াল কোডের কোনো লঙ্ঘন করেননি বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, টিউলিপের বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। পদত্যাগের পর টিউলিপের জন্য দরজা খোলা রইল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠে দুর্নীতির অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালা শেখ হাসিনার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। সেই বিতর্ক উস্কে দেয় আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ। এরপরই টিউলিপকে নিয়ে ব্রিটেনের রাজনীতিতে শুরু হয় তোলপাড়। দাবি ওঠে তাকে বরখাস্তের। এরপর টিউলিপ দুর্নীতির অভিযোগ অস্বীকার করে নিজেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য আহ্বান জানান মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসকে। সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক চিঠিতে জানান, লাউরি ম্যাগনাস তাকে আশ্বস্ত করেছেন টিউলিপ মন্ত্রিত্বের বিধি বা মিনিস্ট্রিয়াল কোডের কোনো লঙ্ঘন করেননি। এছাড়া কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। এ সময় টিউলিপের জন্য দরজা খোলা রইল বলে চিঠিতে উল্লেখ করেন স্টারমার। স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সমর্পণ করায় এবং সত্য উদ্ঘাটনে পুরোপুরি সহযোগিতা করার জন্য চিঠিতে টিউলিপকে ধন্যবাদ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর আগে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস প্রধানমন্ত্রী স্টারমারকে একটি চিঠিতে জানিয়েছেন, লন্ডনের ফ্ল্যাটের উৎস সম্পর্কে টিউলিপ জানতেন না এবং তার বিরুদ্ধে মিনিস্ট্রিয়াল কোড লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরই তদন্তের স্বার্থে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক এবং সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর সেগুনবাগিচায় বুধবার সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, অর্থ আত্মসাৎ সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এদিকে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা দুর্নীতি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।